লাইভ হয়ে যাবে। গো লাইভে ক্লিক করবেন। সবাইকে স্বাগতম এসপি কোচিং এ। যারা ইতিমধ্যে আমরা জয়েন হয়েছি একটু সবাইকে মেনশন করে দিব যে ক্লাস শুরু হয়েছে, তোমাদের গ্রুপে একটু জানাই দাও আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে ক্লাসটা। এইচএসসি 2025 এবং 26 না, এইচএসসি 2026 এবং 27 ব্যাচ যারা আছি সবার জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। তো সবার প্রতি একটু রিকোয়েস্ট, আমরা সবাই একটু শেয়ার করে দিব ক্লাসটা। স্যার 1 মিনিট পরে ক্লাস শুরু করবে। কেউ একটু জানাবো আমাদেরকে যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করলে হবে। সাউন্ড যদি ক্লিয়ার শোনা যায় স্যার ক্লাস শুরু করে দিবে। সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। বন্ধ করে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাসে। তো আজকে মূলত আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের একটি টপিক, গুরুত্বপূর্ণ একটি টপিক সহানুমানের সংস্থান নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে আমাদের ক্লাসে, সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করো। এর পাশাপাশি তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে একটু লাইভটা পাঠাও যাতে তারাও অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে তোমাদের অনলাইনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে এগুলো একটু শেয়ার করো যাতে তোমাদের সহপাঠীরা অথবা বন্ধু বান্ধবরা যাতে যুক্ত হতে পারে আর কি। তো আমাদের ক্লাসটা বেশি দেরি হবে না। আজকে মূলত আমরা সহানুমানের সংস্থান নিয়ে আলোচনা করব। আমরা গত 2টি ক্লাসে সহানুমান কি, সহানুমানের নিয়মসমূহ, তারপর হচ্ছে সহানুমানের প্রকারভেদ, এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করেছি আর কি।
আজকে আমরা মূলত আলোচনা করব সহানুমানের সংস্থানের কি ভূমিকা, সংস্থান কি, এরপর হচ্ছে মূর্তি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো আসলে যদি তোমরা মনোযোগ সহকারে পুরা ক্লাসটা করো তাহলে আমি আশা রাখছি কোনো প্রবলেম হবে না আর কি। তো সবাই একটু চেষ্টা করবা অ্যাক্টিভ থাকার জন্য। আমি যদি কোনো কোয়েশ্চেন করি এগুলো আনসার দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি, এই আর কি। আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। তো আজকে আমাদের মূলত টপিক হচ্ছে মূলত সহানুমানের সংস্থান। আমাদের মূল টপিক হচ্ছে সহানুমানের সংস্থান, এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমরা জানি সহানুমান কি, সেটা আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছি। সহানুমান কি, সহানুমান কাকে বলে, এবং সহানুমানে কয়টি পদ থাকে সেটা আমরা আলোচনা করেছি। আমরা জানি সহানুমানে মোট 3টি পদ থাকে। সহানুমান কয়টি পদ থাকে? 3টি। তো তার মধ্যে একটা পদ আছে যেটাকে আমরা বলি মধ্যপদ। মধ্যপদ অর্থাৎ সহানুমান যে 3টি পদ আছে তার মধ্যে অন্যতম আরেকটি পদ হচ্ছে কি পদ? মধ্যপদ। এখন তোমরা আমাকে বলো সহানুমানের মধ্যপদ কয়টি থাকে? মানে সহানুমান, একটি সহানুমানের মধ্যপদের সংখ্যা কয়টা? এটা একটু দ্রুত বলো। একটি সহানুমানে আমরা কয়টি মধ্যপদ দেখতে পাই? কি একটি, নাকি দুটি, নাকি 3টি? একটু দ্রুত বলো তো। একটি সহানুমানে আমরা কয়টি মধ্যপদ দেখতে পাই? একটু সবাই বলো, রেসপন্স করো। একটি সহানুমানে মধ্যপদের সংখ্যা কয়টা? আমার কোয়েশ্চেন ছিল যে তোমাদের কাছে সহানুমানে মধ্যপদের সংখ্যা কয়টা? রোমানা সুলতানা বলছে 2টা। আচ্ছা, ফাইন। বাকিরা একটু দ্রুত বলো, সহানুমানে মধ্যপদের সংখ্যা কয়টা? আমার কোয়েশ্চেনটা হচ্ছে একটি সহানুমানে মধ্যপদের সংখ্যা কয়টা? তাহা, তাবাসসুম 2টা। ওকে, ফাইন। বাকিরা একটু বলো, প্রায় তো 10 জন আছে আমাদের লাইভে। বাকিরা একটু দ্রুত বলো, আমাদের যে সহানুমান আছে সেখানে আমরা কয়টি মধ্যপদ দেখতে পাই? কি একটি, দুটি, নাকি এর চেয়ে বেশি? একটু দ্রুত আনসার করি আমরা সবাই, তাহলে আমাদের ক্লাসটা নিতে একটু সহজ হবে আর কি। সবাই যদি রেসপন্স করি। আরোহী মজুমদার, প্রিয়ন্তী 2টা। ওকে, ফাইন। হ্যাঁ, অবশ্যই সহানুমানে যে 3টি পদ আছে সেখানে মধ্যপদ হচ্ছে কয়টা থাকে? 2টা থাকে। এবং এই 2টি মধ্যপদ আমরা কোথায় দেখতে পাই? আশ্র বাক্যের মধ্যে দেখতে পাই। প্রভা বড়ুয়া 2টি। ওকে, ফাইন। তাহলে সহানুমানে মধ্যপদের সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। এবং এই 2টা পদ কোথায় থাকে আসলে, এটাও আমাকে বলো। এই 2টা পদ কি, মানে সহানুমান যে মধ্যপদটা, এটা কি এই 2টা পদ কি আশ্রয় বাক্য থাকে নাকি সিদ্ধান্তে থাকে? এটা একটু দ্রুত বলো কমেন্টে। মানে সহানুমানের যে মধ্যপদ এটা আমরা কোথায় দেখতে পাই? কি আশ্রয় বাক্যে দেখতে পাই নাকি সিদ্ধান্তে দেখতে পাই? এটা একটু দ্রুত বলো কমেন্টে। মানে সহানুমানের যে মধ্যপদটা আছে সেটা কি আমরা কি আশ্রয় বাক্যে দেখতে পাই নাকি সিদ্ধান্তে দেখতে পাই? এটা একটু দ্রুত বলো। অর্থাৎ সহানুমানে মধ্যপদ 2 জায়গায় অবস্থান করে। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, এই মধ্যপদটা কি আমরা আশ্রয় বাক্যের মধ্যে দেখতে পাই নাকি সিদ্ধান্তে দেখতে পাই? এটা একটু দ্রুত বলো। এবার তন্নি দে 2টি। আচ্ছা, এটা চলে গেছে। এখন আমাকে এই কোয়েশ্চেনে একটু আনসার দাও, সহানুমানে মধ্যপদটা কোন জায়গায় দেখতে পাই? কি আমরা আশ্রয় বাক্যের মধ্যে এটা দেখতে পাই নাকি সিদ্ধান্তের মধ্যে দেখতে পাই? এটা একটু দ্রুত বলো তো। রোমানা সুলতানা বলতেছে আশ্রয় বাক্যে। প্রভা বড়ুয়া আশ্রয় বাক্যে। ওকে, বাকিরা একটু দ্রুত বলো। তন্নি দে আশ্রয় বাক্যে। ওকে, ফাইন। তাহলে আমরা বলতে পারতেছি যে সহানুমানে যেটা মধ্যপদ সেটা আমরা কোথায় দেখতে পাই? আশ্রয় বাক্যের মধ্যে। এটা আমরা বলতে পারতেছি আর কি। এবার তাহা, তাবাসসুম বলতেছে আশ্রয় বাক্যে। থ্যাংক ইউ। তাহলে দেখো, সহানুমানে যে মধ্যপদ সেটা আমরা কোথায় দেখতে পাই? আশ্রয় বাক্যের মধ্যে। অর্থাৎ আমরা জানি সহানুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? 2টি। তাহলে এই 2টি আশ্রয় বাক্যের মধ্যে আমরা মধ্যপদ 2 জায়গায় দেখতে পাই।
প্রথম আশ্র বাক্য এক জায়গায়, দ্বিতীয় আশ্র বাক্যে আরেক জায়গায়। এখন দেখো, যদি এই বিষয়টা বুঝতে পারো, সহনুমানে মধ্যপদ দুই জায়গায় অবস্থান করে, তার মধ্যে প্রথম আশ্র বাক্য একটা, দ্বিতীয় আশ্র বাক্যে আরেকটা, এই আর কি। এখন সংস্থান বিষয়টা কি দেখো, আসলে বছরের সহনুমানে আশ্র বাক্য সমূহের মধ্যে মধ্যপদের অবস্থান অনুযায়ী, দেখো আমরা জানি সহনুমানে যে আশ্র বাক্যটা অবস্থান করে, তাহলে দেখো সহনুমানে প্রথম আশ্র বাক্য অবস্থান করে মধ্যপদ, প্রথম আশ্র বাক্যে অবস্থান করে, এরপর কি দ্বিতীয় আশ্র বাক্য অবস্থান করে, কোন পদটা অবস্থান করে? মধ্যপদ। বলতে সহনুমানে আশ্র বাক্য সমূহের মধ্যে মধ্যপদের অবস্থান অনুযায়ী সহনুমান যে আকার ধারণ করে, এটা কিরকম দেখো। তা আমরা দেখতে পাচ্ছি সহনুমানের প্রথম আশ্র বাক্য মধ্যপদ অবস্থান করে, দ্বিতীয় আশ্র বাক্য মধ্যপদ অবস্থান করে। এখন মধ্যপদটা আসলে কোন জায়গায় অবস্থান করে? আমরা জানি একটি যুক্তি বাক্যে দুটি অংশ থাকে, একটাকে বলা হয় উদ্দেশ্য, একটাকে কি বলে? উদ্দেশ্য, আরেকটাকে বলে বিধেয়। দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। তাহলে এই দুটি অংশের মধ্যে মধ্যপদটা আসলে কোন জায়গায় অবস্থান করে? কি উদ্দেশ্যের জায়গায় অবস্থান করে, নাকি বিধেয়ের জায়গায় অবস্থান করে, নাকি দুইটা উদ্দেশ্যের জায়গায় অবস্থান করে, নাকি দুইটা বিধেয়ের জায়গায় অবস্থান করে? এই যে মধ্যপদের যে ভূমিকা, অর্থাৎ আশ্রয় বাক্য সমূহের মধ্যে মধ্যপদটা কোন জায়গায় আসলে অবস্থান করতেছে, এই জায়গা অনুযায়ী যখন সহনুমান একটা আকার ধারণ করবে, এটাকে মূলত আমরা কি বলবো? সংস্থান বলবো। অর্থাৎ সহনুমানে মধ্যপদটা আশ্রয় বাক্যে কোন জায়গায় অবস্থান করতেছে, যে জায়গাটা অবস্থান করে সেই জায়গাকে মূলত আমরা কি বলবো? সংস্থান বলবো। ফর এক্সাম্পল, তোমাদের যদি একটা উদাহরণ দিই, মনে করো, আচ্ছা এখানে দেখো, এই উদাহরণের মধ্যে একটু খেয়াল করো, বলছে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, সুতরাং সকল দার্শনিক হয় মরণশীল। তাহলে আমাকে বলো, এই যে এই উদাহরণের মধ্যে মধ্যপদটা কোন মধ্যপদ, এখানে মধ্যপদ কোনটা বলো? মানে এই উদাহরণের মধ্যে আমরা যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মধ্যপদ কোনটা, এটা একটু আমাকে আইডেন্টিফাই করে বলো, একটু দ্রুত বলো সবাই। মধ্যপদ কোনটা, মানে এখানে এই উদাহরণের মধ্যে আমরা মধ্যপদ কোনটাকে বলবো, এটা একটু দ্রুত বলো সবাই। তাহলে তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি, এখানে মধ্যপদটা কোনটা, একটু মধ্যপদটা আমাকে আইডেন্টিফাই করো। প্রভা বড় বলতেছে মানুষ, ওকে। রোমানা সুলতানা মানুষ, এরপর বাকিরা। তাহা তাবাসসুম বলতেছে মানুষ, তন্নিতে বলতেছে মানুষ, আবরাল আল আয়াস বলছে কেমন আছেন স্যার? আচ্ছা ভালো আছি। আগে একটু আনসার দেওয়ার চেষ্টা করো, আমাদের পড়ার যে স্লাইডগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে। অর্থাৎ আমার কোয়েশ্চেন হচ্ছে, এখানে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মধ্যপদ কোনটা? আবিদ হোসাইন বলতেছে মানুষ, ওকে ফাইন। তাহলে দেখো, এখানে মধ্যপদ হচ্ছে মানুষ, এটা হচ্ছে কি পদ? মধ্যপদ। তাহলে এখানে মধ্যপদ কোন জায়গায় আছে? উদ্দেশ্য জায়গায়। আবার এখানে কোন জায়গায় আছে? বিধেয়ের জায়গায়। তাহলে দেখো, এটা হচ্ছে আশ্রয় বাক্য, প্রথম দুটা হচ্ছে কি? আশ্রয় বাক্য। তাহলে মধ্যপদটা প্রথম আশ্রয় বাক্যে আছে উদ্দেশ্যের জায়গায়, দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে কোন জায়গায়? বিধেয়ের জায়গায়। তাহলে দেখো, প্রথম আশ্রয় বাক্যে আমরা মধ্যপদ সকল মানুষকে দেখতে পাচ্ছি কোন জায়গায়? উদ্দেশ্যের জায়গায়। দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা মধ্যপদটাকে দেখতে পাচ্ছি কোন জায়গায়? বিধেয়ের জায়গায়। ঠিক আছে? মানে একই সময় যদি তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ বলি, দেখো এখন বলো, এই উদাহরণের মধ্যে, এই উদাহরণের মধ্যে মধ্যপদটা কোথায় আছে? আচ্ছা বলো, আগে আমাকে বলো এখানে মধ্যপদ কোনটা? মানে সকল ছাত্র হয় ভদ্র, কোনো দস্যু নয় ভদ্র, কোনো দস্যু নয় ছাত্র, এই উদাহরণের মধ্যে মধ্যপদ কোনটা? এটা একটু আইডেন্টিফাই করে দাও তো সবাই, যারা যুক্ত আছো সবাই একটু আইডেন্টিফাই করে দাও, এখান থেকে আমরা কোনটাকে মধ্যপদ বলবো, কোন পদটাকে মধ্যপদ বলবো, এটা একটু দ্রুত বলো। ওকে, যারা আনসার দিয়েছো থ্যাংক ইউ সবাইকে। এখন আমাকে বলো, যে এই উদাহরণের মধ্যে কোন পদটাকে আমরা মধ্যপদ বলবো, এটা একটু দ্রুত বলো। রোমানা সুলতানা বলতেছে ভদ্র, তাহা তাবাসসুম ভদ্র। সৈয়দ এম ডি রেজবি জয়নাল স্যার, আপনাকে আমাকে কি
তাহা তাবাসুম ভদ্র, তন্নিরে বলতেছে ভদ্র, প্রভা বড়ুয়া ভদ্র। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এখানে মধ্যপদ হচ্ছে কি ভদ্র, তাহলে মধ্যপদটা প্রথম আশ্র বাক্যে কোন জায়গায় আছে? বিধেয়ের জায়গায়। দ্বিতীয় আশ্র বাক্যে কোন জায়গায় আছে? বিধেয়ের জায়গায়। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা যে উদাহরণটা দেখতে পাইছি সেখানে আমরা মধ্যপদটা থেকে দেখলাম উদ্দেশ্যের জায়গায়, এরপর কোন জায়গায়? বিধেয়ের জায়গায়। এই দুই জায়গা আমরা দেখতে পাইছি প্রথম উদাহরণের মধ্যে, অর্থাৎ মধ্যপদটা উদ্দেশ্যের জায়গায়ও আছে, বিধেয়ের জায়গায়ও আছে। কিন্তু এখন আমরা যখন দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি সেখানে মধ্যপদটা হচ্ছে বিধেয়ের জায়গায়, অর্থাৎ দুইটা আশ্রবাক্য কোন জায়গায় অবস্থান করতেছে? বিধেয়ের জায়গায়। তার মানে আমরা কি বুঝছি? অর্থাৎ সহানুমানে যেটা মধ্যপদ আছে সেটা কখনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের জায়গায় ব্যবহৃত হয়, কখনো আশ্রয়বাক্যের বিধেয়ের জায়গায় ব্যবহৃত হয়, অথবা কখনো আশ্রয়বাক্যের প্রধান আশ্রয়বাক্য বিধেয়ের জায়গায় ব্যবহৃত হয়, অপ্রধান আশ্রয়বাক্য কোন জায়গায় ব্যবহৃত হয়? বিধেয় স্থানে ব্যবহৃত হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে সহানুমানে যে মধ্যপদটা আছে সেটা সব সময় একই জায়গায় অবস্থান করে না, এইটা জায়গা পরিবর্তন করে। কিভাবে করে? সে কখনো উদ্দেশ্যের জায়গায় আসে, আবার কখনো বিধেয়ের জায়গায় আসে, অথবা সে কখনো দুইটা আশ্রয়বাক্যে বিধেয় স্থানে অবস্থান করতে পারে, অথবা সে কখনো দুইটা উদ্দেশ্যের জায়গায় কি করতে পারে? অবস্থান করতে পারে। এদের মধ্যপদ পরিবর্তন হচ্ছে বারবার, তার অবস্থান যে বারবার, তার স্থান, তার যে পজিশন সেটা যে বারবার কি করতেছে? চেঞ্জ করতেছে। এই যে চেঞ্জ করাকে মূলত কি বলে? সংস্থান বলে। অর্থাৎ সংস্থান মানে হচ্ছে মধ্যপদের আকারটা পরিবর্তন হওয়া। মধ্যপদ কোন জায়গায় অবস্থান করতেছে? সে কি উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতেছে নাকি বিধেয়ের জায়গায় অবস্থান করতেছে? এটা হচ্ছে মূলত আমাদের কি? সংস্থান। তাহলে আমরা সংস্থান মানে কি বুঝলাম? সংস্থান মানে আমরা বুঝলাম যে মধ্যপদের অবস্থান অনুযায়ী সহানুমান যে আকার ধারণ করে, অর্থাৎ মধ্যপদটা কি উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতেছে নাকি বিধেয়ের জায়গায় অবস্থান করতেছে, নাকি দুইটা উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতেছে নাকি দুইটা বিধেয়ের জায়গায় অবস্থান করতেছে। এটা হচ্ছে মূলত সংস্থানের মধ্যপদের অবস্থান আর কি। তো মূলত আমরা যদি দেখি দুইটি আশ্রবাক্যে মধ্যপদের সর্বাধিক 4 ভাবে অবস্থান করতে পারে, অর্থাৎ একটা মধ্যপদ দুটি আশ্রবাক্যের মধ্যে 4টি স্থান অবস্থান করতে পারে। অর্থাৎ একটা হচ্ছে উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতে পারে, আরেকটা হচ্ছে কি? বিধেয়ের জায়গায় অবস্থান করতে পারে। এই দুইটা। আরেকটা হচ্ছে দুইটা উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতে পারে, আবার দুইটা বিধেয়ের জায়গায় কি করতে পারে? অবস্থান করতে পারে। তো এইভাবে সহানুমানকে মূলত 4 ভাগে ভাগ করছে: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। তাহলে আমরা এই স্লাইড থেকে বুঝতে পারলাম সহানুমানে মধ্যপদ যেটা আছে সেটা কখনো প্রথম আশ্রবাক্য উদ্দেশ্যের জায়গায় বসে, আবার কখনো দ্বিতীয় আশ্রবাক্যে বিধেয়ের জায়গায় বসে, আবার কখনো আমরা দেখতে পাচ্ছি সেটা প্রথম আশ্রবাক্য বিধেয়ের জায়গায় বসতেছে, আবার দ্বিতীয় আশ্রবাক্য কোন জায়গায় বসতেছে? বিধেয়ের জায়গায়। তার যে বারবার স্থান পরিবর্তন হচ্ছে এটাই মূলত হচ্ছে কি? সংস্থান। এখন এতটুকু বুঝছো কিনা বলো আমাকে, যদি না বুঝে থাকে আমাকে বলো, দ্রুত কোয়েশ্চেন করো, ইনশাল্লাহ আমি বুঝাই দিব আর কি। যদি না বুঝে থাকে বলো। সৈয়দ এমডি রেসবি ভাইয়া, সিকিউটা মাঝে মাঝে উদ্দীপক থেকে বুঝতে পারি না ভাইয়া সহানুমানে। তারপর তুমি ভালো করে একটু ক্লাসে মনোযোগী হও, তাহলে বুঝতে পারবো আশা করি। একটু ক্লাসে মনোযোগী হও আর কি। তাহলে আমরা আসি সহানুমান যে প্রথম প্রকার, সেটা হচ্ছে কি? প্রথম সংস্থান। তোমরা একটু বুঝছো কিনা আমাকে কমেন্টে বলো, যদি না বুঝতে থাকে অবশ্যই কোয়েশ্চেন করবো। প্রথম সংস্থান কি? দেখো বলছে যে সহানুমানের মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্যের জায়গায়। অর্থাৎ প্রথম সংস্থান হচ্ছে কিভাবে আমরা চিনবো, এটা যে প্রথম সংস্থান সেটা কিভাবে চিনবে দেখো। বলছে যে মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে কোথায় থাকবে? উদ্দেশ্য জায়গায়। আর অপ্রধান আশ্রয়বাক্যে কোথায় থাকবে? বিধেয়ের জায়গায়। অর্থাৎ প্রথম সংস্থানে মধ্যপদটা প্রধান আশ্রয়বাক্যে থাকবে উদ্দেশ্যের জায়গায়, অপ্রধান আশ্রয়বাক্যে থাকবে কি? বিধেয়ের জায়গায়। যখন এরকম হিসেবে অবস্থান করে সহানুমান, সেই আকারকে মূলত কি বলে? প্রথম সংস্থান বলে। অর্থাৎ প্রথম সংস্থান একদম সিম্পল। দেখো প্রথম সংস্থানে মধ্যপদটা প্রধান আশ্রয়বাক্যে থাকবে উদ্দেশ্যের জায়গায়, অপ্রধান আশ্রয়বাক্যে থাকবে বিধেয়ের জায়গায়। যেমন কি দেখো সকল মানুষের মরণশীল, এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, অর্থাৎ এটাকে আমরা বলি প্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি? অপ্রধান আশ্রয় বাক্য। অর্থাৎ প্রথম যে আশ্রয় বাক্য থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর দ্বিতীয় যে আশ্রয় বাক্য থাকবে সেটা হচ্ছে কি? অপ্রধান আশ্রয় বাক্য। তো বলতেছে এই প্রথম সংস্থানে মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে কোন জায়গায়? উদ্দেশ্য জায়গায়। তাহলে কেন মধ্যপদ কোনটা? মানুষ। কারণ মানুষ হচ্ছে উভয় আশ্রয় বাক্যে আছে, কোথায় নাই? সিদ্ধান্তে নাই। মধ্যপদ মানে কি? যেটা উভয় আশ্রয় বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। এখন দেখো তাহলে প্রথম আশ্রয় বাক্যে মধ্যপদটা কোন জায়গায় আছে? উদ্দেশ্যের জায়গায়। আর দ্বিতীয় আশ্রয় বাক্যে এটা কোন জায়গায় আছে? বিধেয়ের জায়গায়। তার মানে সহানুমানে যদি মধ্যপদটা প্রথম আশ্রয় বাক্যে উদ্দেশ্যের জায়গায়,
দ্বিতীয় আশ্রয় অথবা অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয়ের জায়গায় অবস্থান করে। আবারও বলতেছি, অর্থাৎ মধ্যপদটা যদি প্রধান কিংবা প্রথম আশ্রয় বাক্যে উদ্দেশ্যের জায়গায় এবং অপ্রধান অথবা দ্বিতীয় আশ্রয় বাক্যে কোন জায়গায়, বিধেয়ের জায়গায় অবস্থান করে, সেটাকে আমরা কি বলবো, প্রথম সংস্থান বলবো। ক্লিয়ার? অর্থাৎ মধ্যপদটা যদি প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের জায়গায়, অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয়ের জায়গায়, তাহলে মানুষ এখানে উদ্দেশ্যের জায়গায় অবস্থান করতেছে, আর এখানে মানুষ কোন জায়গায় অবস্থান করতেছে, বিধেয়ের জায়গায়। সেখানে এটা হচ্ছে আমাদের কি সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এই বিষয়টাকে যদি আমি সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে লিখি আর কি, তাহলে ধরো আমি এটাকে ধরলাম এস, কারণ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের প্রতীক হচ্ছে কি এস, আর মননশীল হচ্ছে বিধেয়, বিধেয়কের সংখ্যা আমরা কি লিখি এস পি। প্রথমে আমাকে দেখো এখানে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এই জিনিসটা। প্রথমে আমাকে সদস্য অনুমানে আমাদের এস এবং পি নির্ধারিত হবে কোথায় থেকে, সিদ্ধান্ত থেকে। তাহলে দেখো এখানে এস হচ্ছে কি সকল দার্শনিক, পি হচ্ছে কি মননশীল। তাহলে এস কোথায় আছে, এখানেও আছে, এটা হচ্ছে এস। আর মননশীল কোথায় আছে, এটা হচ্ছে কি পি। আর মানুষ হচ্ছে কি এম। তাহলে এটা যদি আমরা সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে দেখি, তাহলে দেখো সকল এম হয় পি, এই যে সকল এম হয় পি, কারণ সকল মানুষ হচ্ছে কি এম, এটা হচ্ছে আমাদের মধ্যপদ। আর মননশীল হচ্ছে কি পি, কারণ এটা হচ্ছে আমাদের প্রধান পদ। তাহলে সকল এম হয় পি আর সকল এস হয় এম, এই যে সকল এস হয় এম, সুতরাং সকল এস হয় পি, এই যে সকল এস হয় পি। তাহলে আমাকে সহনুমানে যদি আমি সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে প্রথমে কোন জায়গায় আইডেন্টিফাই করতে হবে, আমাকে প্রথমে যাইতে হবে সিদ্ধান্তে, অর্থাৎ সিদ্ধান্ত থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা এস কোনটা পি। আবার বলতেছি, সহনুমানে যদি আমরা সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে লিখতে চাই যে উদাহরণগুলো আছে, তাহলে আমাকে প্রথমে সহনুমানের যে উদাহরণটা দেওয়া আছে সেখানে কোথায় যাইতে হবে, সুতরাং যেটা থাকবে অত সিদ্ধান্ত দিয়ে যেটা থাকবে সেই জায়গায়। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, কারণ এটা হচ্ছে এখানে সুতরাং আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি এস, কারণ এটা হচ্ছে আমাদের অপ্রধান পদ। সহনুমানে যেটা উদ্দেশ্য পদ থাকবে সেটাকে আমরা কি বলি, অপ্রধান পদ বলি, যেটার প্রতীক হচ্ছে কি এস। আর সহনুমানে যেটা বিধেয় পদ থাকে সেটাকে আমরা কি বলি, প্রধান পদ, সেটার প্রতীক হচ্ছে কি পি। তাহলে এস কোথায় আছে, এখানে আছে, আমরা লিখে ফেললাম। আর পি কোথায় আছে, মননশীল এখানেও আছে। আর মানুষ হচ্ছে আমাদের কি পদ, মধ্যপদ, কারণ কেন, এটা উভয় আশ্রবাক্যে আছে, সিদ্ধান্তে নাই। তাহলে সকল এম হয় পি, সকল এস হয় এম, আর সকল এস হয় পি। এখন এটা হচ্ছে সাংকেতিক দৃষ্টান্তের মাধ্যমে আমরা এভাবে লিখবো। আর যখন আমাদেরকে রেখাচিত্র দিবে, মানে এটা থেকে কিভাবে আমরা, এই উদাহরণ থেকে কিভাবে আমরা রেখাচিত্র লিখবো, তাহলে দেখো প্রথম এখানে কি আছে এম, এমটা বসাইলাম। এরপর কি আছে আমাদের পি, পিটা বসাইছি। এরপর কি আছে আমাদের এস, এরপর কি আছে এম, আর সুতরাং দিয়ে কি আছে এস আর পি। তাহলে আমাকে বলতো এই যে এম এর সাথে কার সম্পর্কে, যে এম এখানে উদ্দেশ্যের জায়গা আছে, এখানে কোন জায়গায়, বিধেয়ের জায়গায়। এটা হচ্ছে মূলত আমাদের রেখাচিত্র। অর্থাৎ তোমাকে যে উদাহরণটা দেওয়া থাকবে, এই উদাহরণে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তিনটা জিনিস, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে এম। এই তিনটা জিনিস যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে লিখতে পারবা, আবার তুমি হচ্ছে রেখাচিত্র কি করতে পারবা, অঙ্কন করতে পারবা। এতটুকু বুঝছো কিনা বলো। তাহলে সহনুমানের প্রথম সংস্থানের মধ্যপদটা প্রধান আশ্রবাক্য উদ্দেশ্যের জায়গায় অবস্থান করে, অপ্রধান আশ্রবাক্যে কি কোন জায়গায় অবস্থান করে, বিধেয়ের জায়গায়। এবং সেটা যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখি, দেখো এমটা এখানে উদ্দেশ্যের জায়গা আছে, আর এখানে কোন জায়গা আছে, বিধেয়ের জায়গায় অবস্থান করতেছে। এতটুকু বুঝছো কিনা বলো। যদি না বুঝে থাকো ইনশাল্লাহ আমি আবার বুঝাই দিব আর কি। এরপর আমার দ্বিতীয় সংস্থানে চলে যায়। দেখো দ্বিতীয় সংস্থান কি বলতেছে, দেখো বলছে যে সহনুমানের মধ্যবর্তী প্রধান এবং অপ্রধান আশ্রবাক্যে বিধেয় হিসেবে অবস্থান করে। অর্থাৎ এখানে প্রথম আশ্রবাক্য এবং দ্বিতীয় আশ্রবাক্য, যে দুইটা আশ্রবাক্য আছে সেখানে কোন স্থানে অবস্থান করবে, বিধেয়ের স্থানে। সেটাকে মূলত আমরা কোন সংস্থান বলবো, দ্বিতীয় সংস্থা। একদম সিম্পল। অর্থাৎ দ্বিতীয় সংস্থানের মধ্যপদটা প্রথম আশ্রবাক্য বিধেয়ের জায়গায় থাকবে, অপ্রধান আশ্রবাক্য বিধেয়ের জায়গায় থাকবে। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, দেখো এখানে এ ভদ্র, এটা হচ্ছে আমাদের এম না, কেন এম, কারণ এটা উভয় আশ্রবাক্যে আছে কিন্তু কোথায় নাই, সিদ্ধান্তে নাই। তাহলে এমটা কোন স্থানে অবস্থান করতেছে, বিধেয়ের জায়গায় অবস্থান করতেছে, প্রধান আশ্রবাক্যে। আর অপ্রধান আশ্রবাক্যে কোন জায়গায় অবস্থান করতেছে, তাও বিধেয়ের জায়গায় কি করতেছে, অবস্থান করতেছে। তাহলে দ্বিতীয় সংস্থানের মধ্যপদটা মূলত প্রধান আশ্রবাক্য বিধেয়ের জায়গায় থাকবে, অপ্রধান আশ্রবাক্য কোন জায়গায় থাকবে, বিধেয়ের জায়গায় থাকবে। এখন তোমরা আমাকে এই উদাহরণ থেকে, অর্থাৎ এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি আমরা, এই উদাহরণ থেকে তোমরা আমাকে একটু কোনটা এস আর কোনটা পি এটা একটু আইডেন্টিফাই করে দাও। এই উদাহরণ থেকে আমরা তো এমটা আইডেন্টিফাই করলাম, এম, এটা হচ্ছে এম। এখন তোমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমরা আমাকে
এস আর পি, দুইটা জিনিস, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। এই দুইটা জিনিস একটু আইডেন্টিফাই করে দাও, একটু দ্রুত দাও। অর্থাৎ এই উদাহরণ থেকে কোন কোন পদটাকে আমরা এস বলবো আর কোন পদটাকে আমরা পি বলবো, কারণ আমরা এম হচ্ছে আইডেন্টিফাই করে ফেলছি এর আগে। এখানে একটু দ্রুত বলো সবাই, এখানে কোনটা এস আর কোনটা পি? একটু সবাই দ্রুত বলি, কোনটাকে আমরা এস বলবো আর কোনটাকে পি বলবো? তো তোমাদের কাজ হচ্ছে, আমরা উপরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেখান থেকে তোমরা আমাকে এস এবং পি দুইটা একটু আইডেন্টিফাই করে দিবা আর কি। একটু দ্রুত আইডেন্টিফাই করে দাও। একটু সবাই দ্রুত দ্রুত একটু আইডেন্টিফাই করে দাও, এখানে কোন পদটাকে আমরা এস বলবো আর কোন পদটাকে আমরা পি বলবো। অর্পিতা সরকার, এস হচ্ছে কোন দস্যু আর পি হচ্ছে ছাত্র। ওকে, বাকিরা একটু দ্রুত দাও। তন্নিরে বলতেছে কোন দস্যু হচ্ছে এস, ছাত্র হচ্ছে পি। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। প্রভা বড়ুয়া দিছে কোন দস্যু হচ্ছে এস, ছাত্র হচ্ছে পি। ওকে, ফাইন। বাকিরা একটু দ্রুত দাও আনসার, একটু দ্রুত দাও, দ্রুত যাওয়ার চেষ্টা করো। কোনটাকে এস বলবো আর কোনটাকে পি বলবো? ওকে, আমরা যা পাইলাম, তাহলে তোমাদের উত্তর অনুযায়ী এটা হচ্ছে কোন দস্যু হচ্ছে আমাদের কি এস আর ছাত্র হচ্ছে পি। ঠিক আছে, কারণ এস হচ্ছে আমাদের অপ্রধান পদ, কারণ অপ্রধান পদকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করি? এস দিয়ে। আর ছাত্রকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করি? পি দিয়ে। তাহলে দেখো এখানে এসটা কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, কোন দস্যু, এখানে লিখলাম। ছাত্রটা কোথায় আছে? এই জায়গায় আছে, এখানে লিখলাম। তাহলে এটা কি হবে বলতো? সকল পি হয় এম। এই যে সকল পি হয় এম। দেখো সাংকেতিক দৃষ্টান্ত কিভাবে আমরা উদাহরণ থেকে লিখতেছি দেখো। প্রথমে আমাকে এস এবং পি কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। যখন সিদ্ধান্ত থেকে আমি এস এবং পি আইডেন্টিফাই করব, উপরে যে আশ্রবাক্য যেগুলো আছে সেখানে আমরা গিয়ে দেখব কোথায় এস আছে কোথায় পি আছে, এবং এই দুটাও কি করবো? আইডেন্টিফাই করব। তাহলে এখানে কোনো দোষ এখানে আছে, আমরা এস লিখলাম, আর ছাত্র এখানে আছে, আমরা পি লিখলাম। তাহলে কি হবে? সকল পি হয় এম। এই যে সকল পি হয় এম, এরপর কি? কোনো এস নয় এম, তারপর লিখলাম আমরা কোনো এস নয় এম। এবার কোনো এস নয় পি, এরপর লিখলাম কোনো এস নয় পি। অর্থাৎ তুমি যদি উদাহরণ থেকে সহজে এস এবং পি আইডেন্টিফাই করতে পারো, তোমার জন্য সাংকেতিক দৃষ্টান্ত লেখা কোনো ব্যাপার না। এখন আমরা যদি রেখাচিত্রের দিকে একটু তাকাই দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি পি, এটাও এস এটা পি। তাহলে রেখাচিত্র আমরা কি লিখবো? প্রথম আমাদের কি আছে? পি, এটা লিখছি। এরপর আমাদের কি আছে? এম। তাও দ্বিতীয়টাতে কি আছে? এস। শুরুতে কি আছে? এস, আর পরে কি আছে? এম, এটা লিখছি। আর সিদ্ধান্ত আমাদের কি আছে? এস, এরপর কি আছে? পি। তাহলে দেখো মধ্যপটটা, মানে রেখাচিত্রের মধ্যে মধ্যপটটার অবস্থান কি দেখে জায়গায়, কারণ আমাদের দ্বিতীয় সংস্থানে বলে দিছে, মধ্যপটটা বিধির স্থানে থাকবে। অর্থাৎ প্রধান আশ্রবাক্য প্রথম আশ্রবাক্য বিধির জায়গায় থাকবে, দ্বিতীয় আশ্রবাক্য কোন জায়গায় থাকবে? বিধির জায়গায় থাকবে। সেজন্য দেখো মধ্যপদের অবস্থান থেকে এখানেই আছে, আমরা এটার সাথে এটা কি করে দেবো? সংযুক্ত করে দেবো। তার মানে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় সংস্থানে মধ্যপদটা প্রধান আশ্রবাক্য থাকে বিধের জায়গায়, অপ্রধান আশ্রবাক্য থাকে বিধের জায়গায়। সেজন্য এখানে ভদ্র, এই যে প্রধান আশ্রবাক্য বিধের জায়গায় আছে, অপ্রধান আশ্রবাক্য কোন জায়গায় আছে? বিধের জায়গায় আছে।
তাহলে এতটুকু, যদি না বোঝে তাকে বলো দ্বিতীয় সংস্থান, তাহলে আমরা বুঝাই দিব আর কি। তাহলে দ্বিতীয় সংস্থানের প্রধান আশ্রয় বাক্যটা এবং মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য দুইটাতে হচ্ছে কোন স্থানে থাকবে? বিধেয় স্থানে থাকবে। এরপর আমরা চলে যাই তৃতীয় সংস্থানে। এখন দেখো তৃতীয় সংস্থানে বলতেছে যে সহানুমানের মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, এই দুইটা আশ্রয় বাক্য কোন স্থানে থাকবে? উদ্দেশ্য স্থানে। অর্থাৎ মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকবে, অপ্রধান আশ্রয় বাক্য কোন স্থানে থাকবে? উদ্দেশ্য স্থানে থাকবে। তাহলে দেখো দ্বিতীয় সংস্থান এবং তৃতীয় সংস্থানের ডিফারেন্স কোথায় দেখো। দ্বিতীয় সংস্থান আমরা পড়লাম মধ্যপদটা প্রথম এবং দ্বিতীয় উভয় আশ্রয় বাক্য কোন স্থানে থাকবে? উদ্দেশ্য স্থানে। আর বিধেয় স্থানে। আর তৃতীয় সংস্থান আমরা পড়তেছি বিপরীত, মধ্যপদটা প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যে কোন স্থানে থাকবে? উদ্দেশ্য স্থানে থাকবে। রোমানা সুলতান বা স্যার আরেকটু বুঝাই দেন। আচ্ছা, এটা একটু বুঝাই দিতে হবে। আচ্ছা, বুঝাই দিচ্ছি। দেখো এই যে আমাকে বলছে দ্বিতীয় সংস্থানে মধ্যপদটা বিধেয় স্থানে থাকবে, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্য কোন স্থানে থাকবে? বিধেয় স্থানে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান আশ্রয় বাক্য প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি? অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে এখানে মধ্যপদ কোনটা? ভদ্র, এটা হচ্ছে মধ্যপদ, কারণ এটা হচ্ছে উভয় আশ্রয় বাক্য আছে, কোথায় নাই? সিদ্ধান্তে নাই। তাহলে এই ভদ্রটা প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য এই দুইটা আশ্রয় বাক্যে কোন স্থানে আছে? বিধেয় স্থানে আছে। দেখো কারণ আমরা জানি হয়ের পর যেটা থাকে সেটা হচ্ছে কি? বিধেয়, আর হয়ের আগে যেটা থাকে সেটা হচ্ছে কি? উদ্দেশ্য। তাহলে এই মধ্যপদটা উভয় আশ্রয় বাক্য কোন স্থানে আছে? বিধেয় স্থানে। সেজন্য এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্থা। অর্থাৎ দ্বিতীয় সংস্থানে যদি মধ্যপদটা বিধেয় স্থানে থাকে, অর্থাৎ মধ্যপদটা যদি তুমি প্রথম আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে দেখো, তো সেটাকে বলবো দ্বিতীয় সংস্থান। বুঝছো কিনা বলো। এরপর আমরা আসি তৃতীয় সংস্থান। দেখো তৃতীয় সংস্থান বলতেছে মধ্যপদটা প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্য কোন স্থানে থাকবে? উদ্দেশ্যের স্থানে। এখন আমাকে বলে এই উদাহরণ থেকে কোনটা মধ্যপদ, আমাকে একটু দ্রুত বলো তো। অর্থাৎ এই উদাহরণ থেকে আমরা কোনটাকে একটু মধ্যপদ বলবো, এটা একটু দ্রুত বলো। রোমানা সুলতানা অবশ্য কিনা একটু বলো, বাকি যারা আছো তারা একটু বলো এই যে এই উদাহরণে আমরা কোনটাকে মধ্যপদ বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন এখান থেকে মধ্যপদটা আইডেন্টিফাই করে একটু এই উদাহরণ থেকে। প্রভা বড়ুয়া বলতেছে সকল বাদুর। ওকে, বাকিরা একটু দ্রুত বলো। রোমানা সুলতানা বলতেছে বাদুর। ওকে, আর যারা আছো তারা একটু দ্রুত বলো। তন্নি দে সকল বাদুর। তাহা তাবাসসুম বলতেছে স্তনপায়ী। আবিদ হুসেন বাদুর। ওকে, দেখো এখানে দেখো মধ্যপদটা কিন্তু দেখো উভয় আশ্রয় বাক্যে যে মধ্যপদ, এখানে কোনটা? বাদুর। কেন? দেখো কারণ এই দুইটা হচ্ছে উভয় আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। দেখো তাহা তাবাসসুম বলতে স্তনপায়ী, দেখো স্তনপায়ী কিন্তু উভয় একটা মাত্র আশ্রয় বাক্য আছে কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে নাই। একটু খেয়াল করো স্তনপায়ীটা কোথায় আছে? প্রথম আশ্রয় বাক্যে আছে কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে নাই। কারণ আমরা জানি মধ্যপদ হচ্ছে ওটাই যেটা হচ্ছে উভয় আশ্রয় বাক্যে থাকবে কিন্তু কোথায় থাকবে না? সিদ্ধান্তে থাকবে না। তাহলে দেখো এখানের মধ্যে মধ্যপদ কোনটা? বাদুর। সকল বাদুর হচ্ছে কি পদ? মধ্যপদ। এটা হচ্ছে মধ্যপদ। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন, এই মধ্যপদটা কি উদ্দেশ্যের জায়গা আছে নাকি বিধেয়ের জায়গা আছে? এটা একটু দ্রুত বলো। আমরা যে বলতেছি সকল বাদুর হচ্ছে মধ্যপদ, এখন এই মধ্যপদটা কি আমরা উদ্দেশ্যের জায়গায় দেখতে পাচ্ছি নাকি বিধেয়ের জায়গায় দেখতে পাচ্ছি? এটা একটু দ্রুত বলো তো। এটা একটু দ্রুত বলো, মধ্যপদের অবস্থানটা আসলে কোন জায়গায়? কি উদ্দেশ্যের জায়গায় নাকি বিধেয়ের জায়গায়? প্রভা বড়ুয়া উদ্দেশ্যের জায়গায়। ওকে, ফাইন। বাকিরা একটু দ্রুত বলো।
তাহা তাবাসসুম বলছে উদ্দেশ্যের জায়গায়, আবিদ হোসেন উদ্দেশ্যের জায়গায় দেখতে পাচ্ছি। এবার বাকিরা রোমানা সুলতানা উদ্দেশ্য, তন্নিদে উদ্দেশ্য। ওকে ফাইন, তাহলে আমরা দেখো এই মধ্যপদটা কোন জায়গায় দেখতে পাচ্ছি, এখানে যে মধ্যপদটা আছে এটাকে মূলত আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি, উদ্দেশ্যের জায়গায়। তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, তাহলে এই দুটাকে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায়, উদ্দেশ্যের জায়গায়। তাহলে দেখো আমাকে তৃতীয় সংস্থানে বলতেছে মধ্যপদটা প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যে কোন স্থানে থাকবে, উদ্দেশ্যের স্থানে। তাহলে যদি তুমি মধ্যপদটাকে প্রথম আশ্রয় বাক্য উদ্দেশ্যের জায়গায়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্যের জায়গায়, অপ্রধান আশ্রয় বাক্য কোন জায়গায় দেখতে পাও, উদ্দেশ্যের জায়গায় দেখতে পাও, তাহলে সেটাকে বলবো কোন সংস্থা, তৃতীয় সংস্থা। একদম সিম্পল। যদি মধ্যপদকে প্রথম আশ্রয় বাক্য উদ্দেশ্যের জায়গায়, দ্বিতীয় আশ্রয় বাক্য যদি কি কি উদ্দেশ্যের জায়গায়, সেম জায়গায়, অর্থাৎ তৃতীয় সংস্থানে মধ্যপদটা একই জায়গায় অবস্থান করবে, দুইটাতে কোন জায়গায়, উদ্দেশ্যের জায়গায়, সেটাকে বলবো কোন সংস্থা, তৃতীয় সংস্থা। এখন আমরা যদি এখান থেকে আইডেন্টিফাই করি, এখান থেকে এস কোনটা, এটা হচ্ছে আমাদের এস, আর বাদুর হচ্ছে আমাদের কি পি। এখানে একটা উদাহরণ একটু ভুল আসছে, আচ্ছা এখানে বাদুর হবে না, এখানে হবে স্তনপায়ী হবে, যে স্তনপায়ী, সিদ্ধান্ত একটু ভুল আসছে, স্তনপায়ী, অর্থাৎ বাদুরের জায়গায় কি হবে, স্তনপায়ী। তাহলে পি এখানে আছে, আর স্বল্পায়ু বিশেষ্য হচ্ছে এখানে। তাহলে দেখো সকল এম হয় পি, কারণ আমাদের মধ্যপদ হচ্ছে এম, আর পি হচ্ছে স্তনপায়ী হচ্ছে আমাদের পি, কারণ আমাদের একটু ওই সিদ্ধান্ত একটু আনসারটা একটু ভুল আসছে আর কি। তাহলে সকল এম হয় পি এবং সকল এম হয় এস, সুতরাং সকল এস হয় পি। তাহলে আমরা যদি রেখাচিত্রের মধ্যে লিখি, তাহলে প্রথমে আমাদের কি আছে এম, এরপর আমাদের কি আছে পি, এরপর দ্বিতীয় আশ্রয় বাক্য আমাদের প্রথমে কি আছে এম, এরপর কি আছে শেষে এস, এবার একদম সিদ্ধান্ত কি আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে এস আর শেষে কি দেখতে পাচ্ছি পি। তাহলে মধ্যপদটা দেখো উভয় উভয় আশ্রয় বাক্য কোন স্থানে আছে, উদ্দেশ্যের স্থানে আছে। যদি মধ্যপদটা উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে অবস্থান করে, সেটাকে আমরা কি বলবো, সহনুমানের তৃতীয় সংস্থান। এতটুকু বুঝছো কিনা বলো সবাই? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারবা আর কি, যদি না বুঝে থাকো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু দ্রুত বলো। সবাই এতটুকু বুঝছো কিনা বলো? যদি না বুঝে থাকো আমাকে বলো, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। তাহলে আমরা বললাম সহনুমানের তৃতীয় সংস্থানে মধ্যপদটা উভয় আশ্রয় বাক্যে কোন স্থানে অবস্থান করে, উদ্দেশ্যের জায়গায়। একটু সবাই বুঝছো কিনা একটু রেসপন্স করো, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে তোমরা বুঝেছো আর কি। এখন দেখো চতুর্থ সংস্থানে, চতুর্থ সংস্থানে মধ্যপদটা প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যে কোন স্থানে থাকে, অর্থাৎ দেখো প্রধান আশ্রয় বাক্যে থাকে বিধেয়ের জায়গায়, আর অপ্রধান আশ্রয় বাক্য থাকে কোন জায়গায়, উদ্দেশ্যের জায়গায়। অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য থাকবে বিধেয়ের জায়গায়, আর অপ্রধান আশ্রয় বাক্য থাকবে কোন জায়গায়, উদ্দেশ্যের জায়গায়। একদম ক্লিয়ার দেখো। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রধান আশ্রয় বাক্য থাকবে বিধেয়ের জায়গায় মধ্যপদটা, অপ্রধান আশ্রয় বাক্য থাকবে কোন জায়গায়, বিধেয়ের জায়গায়। ঠিক আছে, যদি সরি প্রধান আশ্রয় বাক্য থাকবে বিধেয়ের জায়গায়, আর অপ্রধান আশ্রয় বাক্য থাকবে কোন জায়গায়, উদ্দেশ্যের জায়গায়। যদি মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে বিধেয়ের জায়গায় থাকে, অপ্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্যের জায়গায় থাকে, সেটাকে আমরা বলবো কোন সংস্থান, চতুর্থ সংস্থান। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সকল দার্শনিক হক সৎ, কোন সৎ ব্যক্তি নয় সচ্ছল, সুতরাং কোন সচ্ছল ব্যক্তি নয় দার্শনিক। তাহলে বলো এই উদাহরণ থেকে কোন পদটা হচ্ছে মধ্যপদ, এটা একটু আইডেন্টিফাই করো। মানে আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কোন পদটাকে মধ্যপদ বলবো, এটা একটু দ্রুত বলো তো। যেখানে এম কোনটা, মধ্যপদ কোনটা, চতুর্থ সংস্থানে মধ্যপদ কোনটা, একটু দ্রুত বলো। প্রভা বড়ুয়া সৎ। ওকে, বাকিরা একটু দ্রুত বলো। তাহা তাবাসসুম সৎ। ওকে, আমরা বাকি যারা যুক্ত আছি তারা একটু রেসপন্স করি সবাই। অর্পিতা সরকার বলতেছে শর্ট। ওকে, আবিদ হোসেন সৎ। আর কেউ? রুবানা সুলতান আশফাক বলে আছে তো স্যার,
কোনটাতে? এটাতে না, এটাতে রাষ্ট্র বাক্যে ভুল নাই, এটাতে আছে, একটু কষ্ট হবে আর কি খুঁজে বের করতে। ঠিক আছে, রাষ্ট্র বাক্য ভুল নাই, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে খুঁজে বের করেন। তন্নিদে বলছে সৎ, এরপর রোমানা সুলতানা বলছে সৎ। ওকে ফাইন। তাহলে দেখো সৎ এখানেও আছে, এখানে আছে, উভয় রাষ্ট্র বাক্যে আছে, কোথায় নাই? সিদ্ধান্তে নাই। তাহলে দেখো সৎ হচ্ছে প্রধান রাষ্ট্র বাক্যে কোন জায়গায় আছে? এটা হচ্ছে মধ্যপদ। তাহলে এটা কোন জায়গায় আছে? বিধেয়ের জায়গায়। আর এটা হচ্ছে এখানে মধ্যপদ, এটা কোন জায়গায় আছে? উদ্দেশ্যের জায়গায়। তাহলে দেখো মধ্যপদটা প্রধান রাষ্ট্র বাক্যে আছে বিধেয়ের জায়গায়, অপ্রধান রাষ্ট্র বাক্যে আছে কোন জায়গায়? উদ্দেশ্যের জায়গায়। যদি মধ্যপদটা প্রধান রাষ্ট্র বাক্যে বিধেয়ের জায়গায় থাকে আর অপ্রধান রাষ্ট্র বাক্যে উদ্দেশ্যের জায়গায় থাকে, সেটাকে আমরা বলবো কোন সংস্থান? চতুর্থ সংস্থান। এটা হচ্ছে কথা। এখন দেখো এখান থেকে আমরা একটু এসপি গুলো আইডেন্টিফাই করি। তাহলে এখানে এস হচ্ছে কোনটা? কোন সচ্ছল ব্যক্তি, এটা হচ্ছে এস। দার্শনিক হচ্ছে কি? পি। আর এখানে এম হচ্ছে কি? সৎ, এটা হচ্ছে কি? এম। তাহলে সচ্ছল হচ্ছে কি? এস, এই যে এস। আর সকল দার্শনিক হচ্ছে কি? পি। তাহলে দেখো সকল পি হয় এম, এই যে সকল পি হয় এম। এরপর হচ্ছে কোন এম নয় এস, এরপর হচ্ছে কোন এম নয় এস, এরপর কোন এস নয় পি। তাহলে আমরা যদি রেখাচিত্র একটু আঁকি, তাহলে প্রথম আমাদের কি আছে? পি লিখলাম আমরা, এরপর শেষে আমাদের কি আছে? এম লিখলাম। দ্বিতীয়তে আমাদের প্রথমে কি আছে? এম, শেষে কি আছে? এস। এবার সুতরাং কি আছে? এস শুরুতে, শেষে কি আছে? পি। তাহলে মধ্যপদটা দেখো, প্রথম রাষ্ট্র বাক্য আছে বিধেয়ের জায়গায়, শেষে, শেষে তো আমরা জানি অবশ্যই বিধেয় থাকে। আর দ্বিতীয় রাষ্ট্র বাক্য আছে কোন কোন জায়গায়? উদ্দেশ্যের জায়গায়। কারণ আমরা জানি প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কি? উদ্দেশ্য। তাহলে এটা যদি আমরা যুক্ত করি এখানে এই জিনিসটা, তাহলে চতুর্থ সংস্থানে মূলত প্রধান রাষ্ট্র বাক্যে থাকে বিধেয় স্থানে মধ্যপদটা, আর অপ্রধান রাষ্ট্র বাক্য থাকে কোন জায়গায়? উদ্দেশ্যের জায়গায়। যদি আমরা মধ্যপদটা প্রধান রাষ্ট্র বাক্যে বিধেয়ের জায়গায় দেখতে পাই আর অপ্রধান রাষ্ট্র বাক্যে কোন জায়গায়? উদ্দেশ্যের জায়গায় দেখতে পাই, সেটাকে আমরা বলবো কোন সংস্থা? চতুর্থ সংস্থান। তাহলে আমাদের সংস্থান শেষ। এখানে একটু দ্রুত সবাই বলো। বুঝছো কিনা বলো, যদি বুঝে থাকো তাহলে দেখি এটা পারো কিনা। সবাই একটু বুঝছো কিনা রেসপন্স করো। যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এখন একটা রেখাচিত্র দিব, সেই রেখাচিত্র থেকে তোমাদের আইডেন্টিফাই করে দিতে হবে এটা কোন ধরনের সংস্থান। এটা কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? মনে করো আমি তোমাদের একটা রেখাচিত্র দিচ্ছি। আচ্ছা বলো, এই যে এই উদাহরণটা, আমরা এখানে যে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটাকে আমরা কোন ধরনের সংস্থান বলবো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? একটু দ্রুত বলো তো, এটা কোন সংস্থান হবে? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় নাকি চতুর্থ? যদি বুঝো তাহলে অবশ্যই পারবা, আর না বুঝে থাকলে তো পারবা না। তাহা তাবাসসুম তৃতীয়, ওকে। প্রভা বড়ুয়া তৃতীয়, ওকে। বাকিরা? রোমানা সুলতানা বলছে তৃতীয় সংস্থান, তন্নিদে তৃতীয়, আরোহী মজুমদার প্রিয়ন্তী তৃতীয়, সোমা ইসলাম বলছে তৃতীয়। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আশা করি তোমরা বুঝছো বিদায় তোমরা হচ্ছে আনসার দিতে পারছো আর কি। এখন দেখো আরেকটা দিই, দেখি এটা পারো কিনা।
দেখি এটা বলো। দেখি এটা বলো তো, এটা কোন সংস্থান হবে? এটা কি প্রথম, দ্বিতীয়, নাকি তৃতীয়, নাকি চতুর্থ? এস এম রাজিন তৃতীয় সংস্থান, তমা বড়ুয়া তৃতীয় সংস্থান। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দেখি এটা বলো, এটা কোন ধরনের সংস্থান হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ? এখানে বলে এটা কোন ধরনের সংস্থান? এটা কি প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, নাকি তৃতীয় সংস্থান? রোমানা সুলতানা প্রথম, এরপর বাকিরা বলো। এইচ এম রাজিন প্রথম, তন্নি দে প্রথম, আরোহী মজুমদার প্রিয়ন্তী প্রথম, প্রভা বড়ুয়া প্রথম। বাকিরা বলো, এটা কোন ধরনের সংস্থান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? কোনটা হবে বলো? তাহা তাবাসসুম বলছে ভুল হয়েছে মনে হয়। কে ভুল হয়েছে একটু বলো আমারে, শুধরাই দি। তমা বড়ুয়া বলছে ফার্স্ট। এসআরপি এটা, এটা অসুবিধা নাই, এটা ভুল হলে অসুবিধা, কিন্তু এমটা দেখবা মেনলি। তাহা তাবাসসুম, তুমি মেনলি দেখবা এমটা কোথায় আছে। এমটা কি উদ্দেশ্যের জায়গা আছে নাকি বিধেয়ের জায়গা আছে, এই বিষয়টা একটু দেখবা আর কি। এটা দেখলে আশা করি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে অবশ্যই এটা হচ্ছে প্রথম সংস্থান। কেন প্রথম সংস্থান? দেখো, মধ্যপদটা আছে উদ্দেশ্যের জায়গায়, আর দ্বিতীয় আশ্রয় বাক্য আছে কোন জায়গায়? বিধেয়ের জায়গায়। সেজন্য এটা হচ্ছে কি প্রথম সংস্থান আর কি। বুঝা গেছে? তাহা তাবাসসুম বুঝছো কিনা বলো, কেন ভুল হয় নাই। তুমি মেনলি দেখবা কোনটা, মধ্যপদটা। মধ্যপদটা আসলে কোন জায়গায় আছে, এটা কি উদ্দেশ্যের জায়গা আছে নাকি বিধেয়ের জায়গা আছে, এটা মেনলি দেখবা। রোলস, রোলস কি এটা তো বুঝতেছি না। দেখো, তুমি মেনলি দেখবা মধ্যপদটা কোন জায়গায় আসলে আছে, এটা কি উদ্দেশ্যের জায়গা আছে নাকি বিধেয়ের জায়গা আছে। এই জিনিসটা ধরতে পারলে তুমি বুঝতে পারবে এটা কি প্রথম, দ্বিতীয়, নাকি তৃতীয়, নাকি চতুর্থ। এস এবং পি এটা আমাদের দেখতে হবে না। এস পি কোন জায়গা আছে সেই বিষয়টা আমাকে দেখতে হবে না। আমাকে দেখতে হবে মধ্যপদটা আসলে কি উদ্দেশ্যের জায়গা আছে নাকি বিধেয়ের জায়গা আছে। এই জিনিসটা দেখে মূলত তুমি কি করবা, আইডেন্টিফাই করবা আর কি। বুঝছো কিনা বলো? তাহা তাবাসসুম। ওকে, তাহলে আমরা এর পরবর্তী চলে যাই। আমাদের দ্বিতীয় একটি টপিক বাকি আছে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। ওকে, এখন দেখো, এখন আমরা আসি মূর্তি। মূর্তি জিনিসটা আসলে কি দেখো, বলছে সহনুমানের আশ্রবাক্য সমূহের গুণ এবং পরিমাণ অনুসারে সহনুমান যে আকার ধারণ করে সেটাকে মূলত আমরা কি বলবো, সহনুমানের মূর্তি বলবো। এটা কিরকম দেখো, অর্থাৎ সহনুমানে যে আশ্রবাক্য গুলো আছে এগুলা গুণ এবং পরিমাণ অনুসারে। তাহলে আমরা জানি গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার? গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার? 4 প্রকার। এটা তো আমরা জানি, একটা হচ্ছে এ, ই, আই, ও, এই 4 প্রকার। অর্থাৎ গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। এ, ই, আই, ও। এখন এই 4 প্রকার যুক্তি বাক্যের মধ্যে সহনুমানের যে দুইটা আশ্রয় বাক্য আছে এবং সিদ্ধান্ত আছে, সেখানে আমরা আশ্রয় বাক্যে কোন বাক্যগুলো লিখতেছি? কি আমরা এ বাক্য লিখতেছি, নাকি ই বাক্য লিখতেছি, নাকি আই বাক্য লিখতেছি, নাকি ও বাক্য লিখতেছি? এই যে একটা আকার ধারণ করা, কোন বাক্যটা বসবে, এটা হচ্ছে মূলত মূর্তি। যদি আমি উদাহরণের মাধ্যমে বলি তোমাদের বিষয়টা আর ক্লিয়ার হবে আর কি। যেমন কি দেখো, এখানে যদি আমরা বলি, দেখো যেমন কি, আচ্ছা বলো এটা কোন বাক্য, এটা কোন বাক্য, এটা কি এ বাক্য নাকি ই বাক্য নাকি আই বাক্য নাকি ও বাক্য? এটা একটু বলো তো। সকল দার্শনিক হয় সব, এটা কোন ধরনের বাক্য? এটা কি এ নাকি ই নাকি আই নাকি ও? দ্রুত বলো।
এ ই আই ও। একটু দ্রুত বলো সবাই। সকল দার্শনিক হয় সৎ, এটাকে আমরা কোন ধরনের বাক্য বলবো? এ যুক্তি বাক্য বলবো, নাকি ই বলবো, নাকি আই বলবো, নাকি ও বলবো? একটু দ্রুত বলো তো সবাই। রোমানা সুলতানা এ। ওকে, বাকিরা একটু দ্রুত বলো। তাহা তাবাসসুম এ। এস এম রাজিন এ। পুষ্পিতা চৌধুরী বলতেছে এ বাক্য। প্রভা বড়ুয়া এ। এরপর বলছে তন্নি দে, বলছে এ যুক্তি বাক্য। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে এ যুক্তি বাক্য। এটা হচ্ছে এ যুক্তি বাক্য। প্রধানাস্ত্র বাক্যে যে যুক্তি বাক্যটা পেলাম সেটা হচ্ছে কি এ। এদিকে লিখলাম। এখন দেখো, তারপর হচ্ছে অপ্রধানাস্ত্র বাক্যে যে কোন সৎ ব্যক্তি নয় সচ্ছল, এটা কি যুক্তি বাক্য বলো তো? তন্নি দে বলছে এ, তমা বড়ুয়া এ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কোন সৎ ব্যক্তি নয় সচ্ছল, এটাকে আমরা কোন ধরনের যুক্তি বাক্য বলবো? এ বলবো, ই বলবো, আই নাকি ও? এটা একটু দ্রুত বলো তো। কোন সৎ ব্যক্তি নয় সচ্ছল, এটা কোন ধরনের যুক্তি বাক্য? এ, ই, আই, ও। একটু দ্রুত বলো সবাই। দ্বিতীয় নাম্বারটা বলো। কোন সৎ ব্যক্তি নয় সচ্ছল, এটা কোন ধরনের যুক্তি বাক্য? রোমানা সুলতানা বলছে ই। এস এম রাজিন ই। বাকিরা একটু বলো। আরোহী মজুমদার প্রিয়ন্তী এ, তমা বড়ুয়া সরি ই, প্রভা বড়ুয়া ই। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে কি যুক্তি বাক্য? ই। তাহলে দেখো, আমরা প্রধান রাষ্ট্র বাক্যে দেখতে পেলাম এ যুক্তি বাক্য, অপ্রধান রাষ্ট্র বাক্যে কি দেখতে পেলাম? ই যুক্তি বাক্য। আর সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত আমরা কি যুক্তি বাক্য দেখতে পাচ্ছি? কোন সচ্ছল ব্যক্তি নয় দার্শনিক। তাহলে এটাও কোন যুক্তি বাক্য? ই। তাহলে দেখো, প্রধান রাষ্ট্র বাক্য হচ্ছে এ, দ্বিতীয় রাষ্ট্র বাক্যটা হচ্ছে ই, সিদ্ধান্ত হচ্ছে কি? তার মানে এটা হচ্ছে কি এ, ই, ই। অর্থাৎ চতুর্থ সংস্থান আমরা একটা উদাহরণ পাইছি যেখানে প্রধান রাষ্ট্র বাক্যটা হচ্ছে এ, দ্বিতীয় রাষ্ট্র বাক্যটা হচ্ছে ই, তৃতীয় রাষ্ট্র বাক্যটা হচ্ছে কি ই। এটা তার মানে আমরা বুঝতে পারছি সহ অনুমানের যে রাষ্ট্র বাক্যগুলো আছে এগুলার বাক্য রূপটা পরিবর্তন হতে পারে। কখনো এ হতে পারে রাষ্ট্র বাক্য, প্রধান রাষ্ট্র বাক্য এও হতে পারে, ইও হতে পারে, আইও হতে পারে, ও হতে পারে। আবার দ্বিতীয় রাষ্ট্র বাক্য এও হতে পারে, ইও হতে পারে, আইও হতে পারে, ও যে কোনো রাষ্ট্র বাক্য জায়গায় বসতে পারে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, দেখো এখানে তাহলে আমরা কি পেলাম? এ, ই। যদি আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই, দেখো। আচ্ছা, এখানে বলো, তাহলে এখানে আমাকে বলো, সকল বাদুর হয় স্তন্যপায়ী, এটা কোন ধরনের যুক্তি বাক্য? এটা কি এ, নাকি ই, নাকি আই, নাকি ও? এটা একটু বলো। সকল বাদুর হয় স্তন্যপায়ী, এটা কোন ধরনের যুক্তি বাক্য? এ, ই, আই, ও। এটা একটু বলো, সকল বাদুর হয় স্তন্যপায়ী, এটাকে আমরা কোন ধরনের যুক্তি বাক্য বলবো? এ বাক্য, নাকি ই, নাকি আই, নাকি ও? এটা একটু দ্রুত বলো। তাহা তাবাসসুম এ। তন্নি দে বলছে এ। এস এম রাজিন এ। না স্যার, না না স্যার এ হবে। পুষ্পিতা চৌধুরী এ। প্রভা বড়ুয়া বলছে ওকে ফাইন। তাহলে এটা কি? প্রধান রাষ্ট্র বাক্যটা এখানে কি এ, আর অপ্রধান রাষ্ট্র বাক্য যেটা আছে সেটাও এ, সিদ্ধান্ত যেটা আছে সেটাও এ। তাহলে এখানে আমরা কি পাইলাম? ত্রিফল এ, তিনটা এ। তাহলে সহ অনুমানে যে রাষ্ট্র বাক্য এবং সিদ্ধান্ত থাকে সেটা আকারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো এর আগে কিন্তু পাইছি আমরা এরকম, এর আগে যেটা উদাহরণ সেখানে আমরা পাইলাম এ, ই, ই,
অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এ, অপ্রধান আশ্রয় বাক্য ই, সিদ্ধান্ত হচ্ছে কি ই। এরপর আমরা দ্বিতীয় আরেকটা যে উদাহরণ দেখতে পাইছি, এখানে আমরা প্রধান আশ্রয় বাক্য পাইলাম এ, অপ্রধান আশ্রয় বাক্য পাইছি এ, সিদ্ধান্ত পাইছি এ। তাহলে এই যে সহ-অনুমানের উদাহরণগুলোর মধ্যে, আশ্রয় বাক্যগুলোর মধ্যে এবং সিদ্ধান্তের মধ্যে এই যে যুক্তি বাক্যের যে রূপটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যুক্তি বাক্য এখানে যে আকারটা ধারণ করতেছে, আকার মানে কিরকম, এখানে কখনো এ হচ্ছে, কখনো ই হচ্ছে, সিদ্ধান্ত কখনো ই হচ্ছে, আবার সিদ্ধান্ত কখনো এ হচ্ছে, অপ্রধান আশ্রয় বাক্য কখনো এ হচ্ছে, আবার অপ্রধান আশ্রয় বাক্য কখনো কি হচ্ছে, ই হচ্ছে। এই যে যে আকারটা ধারণ করতেছে, তার রূপটা যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে মূলত বলা হয় মূর্তি। অর্থাৎ সহ-অনুমানের যে আশ্রয় বাক্যগুলো আছে, সেখানে যে গুণ এবং পরিমাণ অনুসারে যে আশ্রয় বাক্যগুলো বসে, তো গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার? 4 প্রকার, এ, ই, আই, ও। তাহলে এই 4 প্রকারের মধ্যে প্রধান আশ্রয় বাক্য কোনটা বসতেছে, দ্বিতীয় আশ্রয় বাক্য কোনটা বসতেছে, এই যে আকারটা ধারণ করতেছে, এটা যে বারবার চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তন হওয়াটাকে মূলত বলা হয় কি মূর্তি। এখন আমরা আসি, যদি আমরা বুঝে থাকি আর কি, তাহলে এটা আমি বলছি, দেখো এখন দেখো আমরা এখানে 4টা যুক্তি বাক্য পাইছি। আমাদের যুক্তি বাক্য হচ্ছে এ, ই, আই, ও, 4টা যুক্তি বাক্য আমি লিখছি। তাহলে দেখো আমরা যদি এটা যদি আমাদের প্রধান আশ্রয় বাক্য হয়, মনে করো এ হচ্ছে আমাদের প্রধান আশ্রয় বাক্য, এ হচ্ছে আমাদের কি প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে? তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্য এ বসতে পারি না, এ হচ্ছে আমাদের কি অপ্রধান। অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য যদি এ হয়, আমরা অপ্রধান আশ্রয় বাক্য কি বসাতে পারি? এ বসাতে পারি। আবার প্রধান আশ্রয় বাক্য যদি এ হয়, অপ্রধান আশ্রয় বাক্যে আমরা কি বসাতে পারি? ই বসাতে পারি। এরপর আবার যদি প্রধান আশ্রয় বাক্য যদি এ হয়, অপ্রধান আশ্রয় বাক্যের জায়গায় আমরা কি বসাতে পারি? আই বসাতে পারি। প্রধান আশ্রয় বাক্য যদি এ হয়, অপ্রধান আশ্রয় বাক্যের জায়গায় আমরা কি বসাতে পারি? ও বসাতে পারি। তাহলে দেখো প্রধান আশ্রয় বাক্য এ হলে অপ্রধান আশ্রয় বাক্য এও হতে পারে, আবার প্রধান আশ্রয় বাক্য এ হলে অপ্রধান আশ্রয় বাক্য ইও হতে পারে, প্রধান আশ্রয় বাক্য এ হলে অপ্রধান আশ্রয় বাক্য আইও হতে পারে, প্রধান আশ্রয় বাক্য এ হলে অপ্রধান আশ্রয় বাক্য ও হতে পারে। তাহলে একটা প্রধান আশ্রয় বাক্যের সাথে 4টা রূপ পরিবর্তন হতে পারে। সেখানে এও বসতে পারে, সেখানে ইও বসতে পারে, সেখানে আইও বসতে পারে, সেখানে ও বসতে পারে, কারণ এখানে কোনো কিনে বাধ্যবাধকতা নাই। এখন আসো তোমাদের কাজ হচ্ছে এই যে রো, ই এর সাথে কি কি বসতে পারে, অর্থাৎ সেকেন্ড রোর মধ্যে ই এর সাথে কি কি, আমি যেমন এর সাথে এখানে আই বসালাম, এর সাথে ই বসালাম, এর সাথে আই বসালাম, এর সাথে কি বসালাম? ও বসালাম। তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যেটা রো আছে, ই এর সাথে কি বসতে পারে, প্রথমে কি বসতে পারে, সেকেন্ডে কি বসতে পারে, তারপর থার্ডে কি বসতে পারে, চতুর্থে কি বসতে পারে, এটা একটু সিরিয়াল আমাকে দাও লিখে। অর্থাৎ এইভাবে লিখবা, মনে করো ই এর সাথে যদি ই বসে, তাহলে এভাবে দিবা, ই কমা দিয়ে দিতে পারো। একটু দ্রুত দাও, সেকেন্ড রোটা একটু ফিল আপ করে দাও। এটাতে তুমি কি কি বসাবা ই এর সাথে, অর্থাৎ এ বসাবা, ই বসাবা, আই বসাবা, ও বসাবা, নাকি 2টা বসাবা, নাকি 4টা বসাবা, এটা একটু দ্রুত দাও। প্রভা বড়ুয়া দিছে ই এ ডবল ই, ই আই, ইউ। ওকে, বাকিরা একটু দ্রুত দাও। রোমানা সুলতানা দিছে ই এ, ই, ই, ই আই, ইউ। ওকে, এস এম রাজিন দিছে এ, ই, আই, ও। ওকে, হচ্ছে তাহা তাবাসসুম দিচ্ছে ই এ ডবল ই, ই আই, ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে বসাই, সরি, ই এ, ই, ই, আই, ও। ওকে, এখন তার রো যেটা আছে, বলো এখানে, বলো এখানে আমরা এর সাথে কি কি বসাতে পারি, এটা একটু দ্রুত দ্রুত লিখে দাও। পুষ্পিতা চৌধুরী ই এ ডবল ই, ই আই, ইউ। ওকে, তোমার সঠিক হয়েছে আনসার, ধন্যবাদ। এখন দেখো এই যে যেটা থার্ড কলাম আছে, এটাতে আমরা কি বসাতে পারি, আর এর সাথে কি কি বসাতে পারি, এটার মতো একটু দ্রুত বলো তো। আচ্ছা, আয়ের সাথে আমরা কোন কোন বাক্যগুলো বসাতে পারি? তন্নিদা ইয়া ডবল ই আই, ইউ। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখন তোমরা তৃতীয়টা কাজ করো। তৃতীয়টা আমরা কি কি বসাতে পারি? প্রভা বড়ুয়া দিছে আই এ, আই ই, ডবল আই, আই ও। ওকে, বাকি একটু দ্রুত দাও। তৃতীয় যেটা কলাম আছে সেখানে আমরা কি কি বসাতে পারি আই এর সাথে? তাহা তাবাসসুম,
আই এ আই ই ডবল আই আই ও, এস এম রাজিন আই এ আই ই ডবল আই আই ও, পুষ্পিতা চৌধুরী দিছে আই এ ডবল আই আই ই আই ও, রোমানা সুলতানা আই এ আই ই ডবল আই আই ও। ওকে, পুষ্পিতা চৌধুরী। ওকে, তাহলে আমরা আয়ের সাথে এও বসাতে পারি, আয়ের সাথে ইও বসাতে পারি, আয়ের সাথে আবার আইও বসাতে পারি, আয়ের সাথে কেউ বসাতে পারি, ও বসাতে পারি। এরপর একদম লাস্ট যেটা আছে এটা এটা বলো, ওর সাথে কি কি বসাতে পারি? ওকে, আমি বলার আগে তোমরা দিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ। পুষ্পিতা চৌধুরী দিছে ও এ, ও ই, ও আই ডবল ও। ওকে, এবার তাহা তাবাসসুম দিছে ও এ, ও ই, ও আই ডবল ও। প্রভা বড়ুয়া ও এ, ও ই, ও আই ডবল ও। রোমানা সুলতানা দিছে ও এ, ও ই, ও আই ডবল ও। সাদিয়া সুলতানা ও এ, ও ই, ও আই ডবল ও। ওকে বাকিরা একটু দাও দেখি। তন্নি দে ও এ, ও ই, ও আই, ও ডবল ও। এস এম রাজিন সেম। ওকে, তাহলে আমরা ও এর সাথে এও বসাতে পারি, ও বসাতে পারি, সরি ই বসাতে পারি, আবার আই বসাতে পারি, ডবল ও বসাতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা যদি শুধুমাত্র এ বাক্যের সাথে যদি গুণ এবং পরিমাণ অনুসারে চারটা বসাই, তাহলে এখানে কত হবে? 4। এখানে আমরা কটা পাইছি? এ বাক্য থেকে 4, এই বাক্য থেকে কটা পাইছি? 4, আই বাক্য থেকে কটা পাইছি? 4, আর ও বাক্য থেকে কটা পাইছি? 4। তাহলে 4 4 4 8, অর্থাৎ 4 4 কত? 16। তাহলে আমরা যদি একটি সংস্থানে 16টা পাই, মানে একটি সংস্থানে মূর্তি কয়টা পাচ্ছি? প্রধানাশ্র বাক্য এবং অপ্রধানাশ্র বাক্য কয়টা? 16টা। তাহলে 4টি সংস্থানে কত হবে? 424 4 64। অর্থাৎ আমরা প্রধানাশ্র বাক্য এবং অপ্রধানাশ্র বাক্য, দেখো খেয়াল করবা, অর্থাৎ আমরা প্রধানাশ্র বাক্য এ এর সাথে কি বসাইছি? এ ই আই ও। প্রধানাশ্র বাক্য ই এর সাথে কি বসাইছি? এ ই আই ও। তার প্রধানাশ্র বাক্য আই এর সাথে আমরা কি বসাইছি? এ ই আই ও। ঠিক সেম ওর ক্ষেত্রেও। তাহলে আমরা একটি আশ্র বাক্যতে কয়টা পাচ্ছি? 4টি। এভাবে 4টা 4টা কয়টা? 16টা। অর্থাৎ আমরা 16টা মূর্তি পাচ্ছি। তাহলে একটি মূর্তিতে যদি 16টা বাক্য থাকে, 4টি মূর্তিতে মোট কয়টা বাক্য থাকবে? 64টা। অর্থাৎ আমাদের প্রধানাশ্র বাক্য এবং অপ্রধানাশ্র বাক্য পাচ্ছি কয়টা? 64টা। মোট 4টি সংস্থানে, অর্থাৎ 4টি সংস্থানে আমাদের মূর্তির সংখ্যা কয়টা? 64টা। এখন দেখো, এখন আমরা বলতেছি এটা হচ্ছে এ হচ্ছে প্রধানাশ্র বাক্য, তারপর এ হচ্ছে অপ্রধানাশ্র বাক্য। তাহলে দেখো সাধারণত আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, দেখি সেটা কি বলতো। মানে এখানে আমরা প্রধানাশ্র বাক্য লিখলাম, অপ্রধানাশ্র বাক্য লিখলাম, তাহলে আমাদের আরেকটা জিনিস আছে সহানুমানে, সেটা কি হতে পারে? এটা একটু কমেন্ট বক্সে বলো। অর্থাৎ আমরা এখানে প্রধানাশ্র বাক্য এ লিখছি, অপ্রধানাশ্র বাক্য এ লিখছি। এখন সহানুমান আরেকটা জিনিস আছে, সেটা কি? যেটা সহানুমান পূর্ণাঙ্গ হয় না আর কি, সেই জিনিসটা কি? দেখি কে বলতে পারে, একটু দ্রুত বলো সবাই। মানে আমরা তো এখানে দুইটা আশ্র বাক্য লিখছি, প্রধান আশ্র বাক্য আর অপ্রধান আশ্র বাক্য। আচ্ছা ওকে, তাহা তাবাসসুম বলছে সিদ্ধান্ত। বাকিরা একটু বলো দ্রুত। পুষ্পিতা চৌধুরী বলছে সিদ্ধান্ত, রোমানা সুলতানা সিদ্ধান্ত, এস এম ব্রাজিল বলছে কি? সিদ্ধান্ত। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট 64টা বৈধ মূর্তি পাচ্ছি কিসের উপর? প্রধান আশ্র বাক্য এবং অপ্রধান আশ্র বাক্যের উপর। এখন আমরা যদি এই যুক্তি বাক্য গুলোর সাথে, অর্থাৎ প্রধান আশ্র বাক্য, দেখো তাহলে একটু বসাই আগে, তাহলে এ ই আই ও, আমরা এখানে বসালাম এ ই আই ও, তারপর আমরা এখানে বসালাম এ ই আই ও, এ আই ও, এটা বসালাম। তাহলে দেখো আমাদের প্রধান যেটা মূর্তি সেটা হচ্ছে কি? এ মূর্তি। তাহলে সেটা কি? এ মূর্তি। অর্থাৎ প্রধান আশ্র বাক্য এ, অপ্রধান আশ্র বাক্য এ। তাহলে আমাদের বসাতে হবে কি? সিদ্ধান্ত। মনে করো আমি 4টা লিখলাম,
দেখো আমাদের প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, তাহলে আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? এ হতে পারে। প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? ই হতে পারে। প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য, আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? আই হতে পারে। প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? ও হতে পারে। তার মানে শুধুমাত্র এ মূর্তি থেকে কয়টা সিদ্ধান্ত আসতে পারে? 4টা সিদ্ধান্ত আসতে পারে। দেখো এ মূর্তি থেকে, অর্থাৎ আমার প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, সেখান থেকে আমি সিদ্ধান্ত হিসেবে এও বসাতে পারি, আবার সিদ্ধান্ত হিসেবে ইও বসাতে পারি, আবার সিদ্ধান্ত হিসেবে আইও বসাতে পারি, আবার সিদ্ধান্ত হিসেবে ও বসাতে পারি। তার মানে আমি একটা মূর্তি থেকে মূলত কয়টা পাচ্ছি? আরো 4টা। তো এভাবে আমাকে এখন বলো তোমরা এর সাথে কি কি বসতে পারে, এটা একটু দ্রুত বলো। এর সাথে কি কি বসতে পারে এটা বলো সিদ্ধান্তে গিয়ে। অর্থাৎ এখানে সিদ্ধান্ত গিয়ে এর সাথে কোন কোন বাক্য বসতে পারে আমার মতো করে একটু লিখে দাও। আমি যেভাবে পড়ে লিখছি এবার একটু লিখে দাও, দ্রুত দ্রুত একটু লিখে দাও। এর সাথে কোন কোন বাক্যগুলো বসতে পারে? একটু সবাই দ্রুত দাও। আচ্ছা, পুষ্পিতা চৌধুরী বলতেছে স্যার এটা আরেকটু বুঝাই দিন। ওকে, বুঝাই দিচ্ছি। দেখো মনে করো আমাদের এই দুইটা আমরা লিখলাম, আগে থেকে লিখলাম আর কি, এ ই আই ও, সরি এ ই আই ও, এগুলো লিখছি আর লিখি। ওকে, এখন দেখো তা আমরা এগুলো লিখলাম কি, এ এ, এটা হচ্ছে প্রধানাংশ বাক্য, এটা হচ্ছে অপ্রধানাংশ বাক্য, কিন্তু আমরা এখানে একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত, এটা লিখি নাই। তাহলে দেখো এই যে এর সাথে সিদ্ধান্ত হিসেবে এ বসতে পারে, অর্থাৎ প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, আবার সিদ্ধান্ত কি হতে পারে? এ হতে পারে। আমি যদি সেম আবার লিখি প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য, সিদ্ধান্ত হিসেবে কি বসতে পারে? ই বসতে পারে। এরপর যদি আবার লিখি প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, সিদ্ধান্ত কি বসতে পারে? আই বসতে পারে। এরপর সেম ও বসতে পারে। অর্থাৎ আমরা এতক্ষণ এখানে যা লিখছি তা হচ্ছে সবগুলো প্রধান এবং অপ্রধানাংশ বাক্য, আমরা সিদ্ধান্ত লিখি নাই। তো যদি আমরা একটা মূর্তি ধরি যেখানে প্রধানাংশ বাক্য এ, অপ্রধানাংশ বাক্য এ, সিদ্ধান্ত হিসেবে এ বসতে পারে এর সাথে, আবার এর সাথে ইও বসতে পারে সিদ্ধান্ত হিসেবে, আবার এর সাথে সিদ্ধান্ত হিসেবে আইও বসতে পারে, আবার এর সাথে সিদ্ধান্ত হিসেবে ও বসতে পারে। বুঝছো কিনা বলো পুষ্পিতা চৌধুরী? আচ্ছা তোমাদের বাড়ির কাজ দিচ্ছে, তোমাদের কাজ দিচ্ছে হচ্ছে এটা, এর সাথে কি কি বসতে পারে, অর্থাৎ এর সাথে কোন কোন বাক্য বসতে পারে। তাহলে রোমানা সুলতান দিচ্ছে এর সাথে বসতে পারে এ ডবল ই বসছে এ ই আই এ ই ও। ওকে ফাইন। এস এম রাজিনো সেম। ওকে, বাকিরা একটু দ্রুত আনসার দাও, উত্তর দাও একটু দ্রুত। না বুঝতে আমাকে বলো, আমি ইনশাল্লাহ আবার বুঝাই দিব। একটু দ্রুত আনসার দাও। পুষ্পিত চৌধুরী বলছে বসছি। প্রভা বড়ুয়া এ ই এ ডবল ই, এরপর হচ্ছে এ ই ও। ওকে, তাহলে এর সাথে এ বসতে পারে, আবার এর সাথে ইও বসতে পারে, আবার এর সাথে কি বসতে পারে? আই বসতে পারে, আবার এর সাথে কি বসতে পারে? ও বসতে পারে। তাহলে আমরা একটা মূর্তিতে কয়টা সিদ্ধান্ত পাচ্ছি, অর্থাৎ প্রধানাংশ বাক্য, অপ্রধানাংশ বাক্য সহ সিদ্ধান্ত সহ কয়টা? 4টা। এতে কয়টা পাইছি? যে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ মূর্তিতে সিদ্ধান্ত সহ কয়টা পাইছি? 7টা। এই মূর্তিতে সিদ্ধান্ত সহ কয়টা পাইছি? 7টা। তাহলে এভাবে 7টা 7টা করে হলে এখানে 7টা, এখানে 4টা, তাহলে মোট কয়টা? 16টা। তাহলে একটাতে যদি 16টা পাই,
অর্থাৎ সিদ্ধান্ত সহ। এর আগে যেগুলো পাইছে এগুলো শুধু প্রধান রাষ্ট্র বাক্য এবং অপ্রধান রাষ্ট্র বাক্য। এখন আমরা সিদ্ধান্ত সহ যদি একটাতে 16টা পাই, তার চারটাতে 16 গুণ 4, 424, 2 64টা। অর্থাৎ আমরা সিদ্ধান্ত সহ মোট 64টা মূর্তি পাবো, সিদ্ধান্ত সহ। অর্থাৎ একটাতে 4টা করে মোট এরকম আমাদের যে 16টা আছে, 16টা কয়টা পাবো? 64টা। তাহলে আমাদের সংস্থান আছে মোট কয়টা? 4টা। 64 গুণ 4, 4 4 16, এদিকে আছে 1, 424, 24 1 25, মোট আমরা 256টা মূর্তি পাবো। অর্থাৎ আমরা প্রধান রাষ্ট্র বাক্য, অপ্রধান রাষ্ট্র বাক্য এবং সিদ্ধান্ত সহ মোট 64টা পাইছি। কারণ একটা তো হচ্ছে 16 করে, একটাতে সিদ্ধান্ত সহ কি করে 16 করে, চারটাতে 4 16 কত? 64। আর 64টা আমার হচ্ছে মূর্তি, সেখানে আমাদের সংস্থান কয়টা? 4টা। 64কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কয়টা? 256টা। অর্থাৎ আমাদের মূর্তির সংখ্যা হচ্ছে কয়টা? মোট 256টা। ওকে, এখন আমরা দেখি, এখন আমাদের জাস্টিফিকেশন করতে হবে যে এখানে কোন কোন মূর্তিগুলো বৈধ। অর্থাৎ আমাদের এখানে মূর্তির সংখ্যা হচ্ছে কত? 256টা। এখন এই মূর্তিগুলোর মধ্যে কোনটা কোনটা বৈধ আর কোনটা কোনটা অবৈধ, এই জিনিসটা আমাদের একটু যাচাই করতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়লাম সেখান থেকে কোনটা কোনটা আমরা বাদ দিতে পারি। দেখো, এখন আমরা যে সহনুমানের নিয়ম পড়ছি, কোন কোন মূর্তি সহনুমানের কোন নিয়মটা লঙ্ঘন করছে, এই জিনিসটাকে আমরা দেখবো। দেখো, বৈধ মূর্তি নির্ণয়, আমাদের টপিক হচ্ছে ওই যে আমরা যে 16টা মূর্তি পাইছি সেখান থেকে মোট কয়টা মূর্তি হচ্ছে আমাদের বৈধ। তাহলে দেখো, ওই সহনুমান নিয়ম পঞ্চম অনুসারে 4টি মূর্তি বাদ পড়ে। অর্থাৎ যে 16টা মূর্তি পাইছি সেখান থেকে কয়টি বাদ পড়বে? 4টি। প্রথমে যে 16টা পাইছি সেখান থেকে কিভাবে দেখো, বলছো কোন নিয়ম অনুসারে? সহনুমানের নিয়ম 5 অনুসারে। কিরকম? কারণ আমরা সহনুমানের নিয়ম 5-এ পড়ছি যে দুইটা রাষ্ট্র বাক্য নয়াত্মক হলে তা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, সেটা হচ্ছে আমাদের নিয়ম 5। অর্থাৎ আমরা নিয়ম সহনুমানের যে নিয়ম আছে 10টা নিয়ম, সেখান থেকে 5 নম্বর নিয়ম ছিল যে সহনুমানের যদি দুইটা রাষ্ট্র বাক্য নয়াত্মক হয় সেখান থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। তাহলে দেখো, এই যে এটা বাদ পড়বে কেন? এবং দুইটা বাক্য হচ্ছে নয়াত্মক। তারপর হচ্ছে ও, এই দুটাও বাদ পড়বে কারণ দুইটা বাক্য হচ্ছে নয়াত্মক। এই দুটা বাদ পড়বে কারণ এই দুটা বাক্য হচ্ছে নয়াত্মক। তারপর ডবল ও, তাহলে এই বাক্যগুলো হচ্ছে নয়াত্মক। তাহলে আমরা নিয়মে কি পড়ছি? নিয়মে বলছে যে যদি সহনুমানে দুটি রাষ্ট্র বাক্য নয়াত্মক হয় সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা যে 16টা প্রথমে যে মূর্তি পাইলাম, এই মূর্তি থেকে 16টা মূর্তি থেকে মোট 4টা মূর্তি বাদ পড়ে যাবে। কেন বাদ পড়ে যাবে? কারণ সহনুমানের 5 নম্বর নিয়মে স্পষ্ট ভাষায় বলা আছে সহনুমানে যদি উভয় রাষ্ট্র বাক্য নয়াত্মক হয় সেখান থেকে আমরা কি করতে পারবো না? সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তাহলে এই যে ডবল ও ডবল ও, এই দুইটা রাষ্ট্র বাক্য হচ্ছে নয়াত্মক। এখানে যে দুইটা রাষ্ট্র বাক্য আছে অর্থাৎ এগুলো রাষ্ট্র বাক্য, ডবল ও একটা প্রধান রাষ্ট্র বাক্য আর একটা হচ্ছে অপ্রধান রাষ্ট্র বাক্য। সেই হিসেবে ওই 16টা মূর্তি থেকে 4টা মূর্তি বাদ পড়বে, কারণ এই 4টা মূর্তি হচ্ছে এখানে উভয় রাষ্ট্র বাক্য নয়াত্মক। কারণ আমরা নিয়মে পড়ছি উভয় রাষ্ট্র বাক্য নয়াত্মক হলে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। তাহলে 16 থেকে 4 বাদ পড়ে গেছে। তাহলে আর আমাদের আছে কত? 12। এবার দেখো, দ্বিতীয়ত সহনুমান নিয়ম 8 অনুসারে 3টা মূর্তি বাদ পড়বে। অর্থাৎ সহনুমান যে নিয়ম 8, নিয়ম 8 কি? নিয়ম 8-এ বলছে যে উভয় রাষ্ট্র বাক্য বিশেষ হলে তা থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। অর্থাৎ আমরা সহনুমান যে নিয়ম 8 নম্বর নিয়ম, সেখানে বলছে যদি সহনুমানে উভয় রাষ্ট্র বাক্য কি হয়? বিশেষ হয়, সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তাহলে দেখো, ডবল আই ও আই, এই 3টে বাক্যগুলো হচ্ছে কি? বিশেষ যুক্তি বাক্য। কারণ আমরা জানি আইও বিশেষ যুক্তি বাক্য, ও বিশেষ যুক্তি বাক্য। তাহলে এখানে উভয় রাষ্ট্র বাক্য হচ্ছে বিশেষ, অর্থাৎ প্রথম রাষ্ট্র বাক্য বিশেষ, দ্বিতীয় রাষ্ট্র বাক্য বিশেষ। এখানে আই যেমন বিশেষ, ও তেমনি বিশেষ। তারপর হচ্ছে ও যুক্তি বাক্য যেমন বিশেষ, আই যুক্তি বাক্য বিশেষ। তার মানে এখানে যেহেতু দুইটা রাষ্ট্র বাক্য বিশেষ যুক্তি বাক্য, সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেই হিসেবে সহনুমানের নিয়ম 8 অনুসারে আমাদের 3টা মূর্তি বাদ পড়ে গেছে। তাহলে 12 থেকে 3 চলে গেলে কত? 9। আবার বলতেছি, সহনুমান নিয়ম 8 কি? সহনুমান নিয়ম 8-এ বলা হয়েছে যদি উভয় রাষ্ট্র বাক্য বিশেষ হয় সেখান থেকে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডবল আই ও আই এগুলো হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, সুতরাং এগুলো থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। বিধায় এই 3টি মূর্তি আমরা 16 থেকে বাদ দিয়ে দিছি। তাহলে আমাদের 16 থেকে 4 বাদ দিয়ে দিছি, প্রথমে 12 থেকে 3 বাদ, 3টা দিয়ে দিছি, আর কত? 9। এবার 3 নম্বর আসুন,
আমাদের সহানুমান নিয়ম 10 অনুযায়ী একটি মূর্তি বাদ পড়বে। কারণ কারণ আমরা জানি সহানুমান নিয়ম 10 কি, একটি আশ্র বাক্য বিশেষ হলে অপর আরেকটি আশ্র বাক্য নয়ত্বক হলে সেখান থেকে আমরা কি করতে পারবো না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেই হিসেবে আমাদের আই ই মূর্তিটি বাদ পড়বে। কেন? দেখো, আই হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, আই হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, ই হচ্ছে নয়ত্বক যুক্তি বাক্য। দেখো একটা জিনিস খেয়াল করো, আইকে বলে আমরা বিশেষ শর্ত যুক্তি বাক্য, ই হচ্ছে নয়ত্বক যুক্তি বাক্য। যেহেতু আমাদের সহানুমান নিয়মে বলছে একটি আশ্র বাক্য বিশেষ হলে অপর আরেকটি আশ্র বাক্য কি হলে, নয়ত্বক হলে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেজন্য আই আই এবং ই এই দুটি আশ্র বাক্য থেকে যেহেতু আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, যদি দুটা একসাথে থাকে, সেজন্য আমাদের কি পড়বে, একটা মূর্তি বাদ পড়বে। তাহলে 9 থেকে 1 চলে গেলে কত, 8। তাহলে আমাদের মোট বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে কত, 8। অর্থাৎ 16 থেকে সহানুমানের নিয়ম 5, 8, 10, তিনটা নিয়ম। সহানুমানের 5, 8, 10, এই 10টি নিয়ম অর্থাৎ এই তিনটা নিয়ম অনুযায়ী সহানুমানের যে 16টা মূর্তি পাইলাম আমরা, সেখান থেকে মোট 8টা মূর্তি বাদ পড়বে। আর বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে কয়টা, 8টা। এতটুকু বুঝছো কিনা বলো? যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু কোয়েশ্চেন করো, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব আর কি। যদি বুঝে থাকো একটু বলো, স্যার বুঝেছি। আর যদি না বুঝে থাকো তাহলে কোন জায়গায় প্রবলেম বলো, কয় নাম্বারটা, প্রথম দ্বিতীয় তৃতীয় একটু লিখে দাও, আমি ইনশাআল্লাহ বুঝে দিব। তাহা তাবাসসুম দিয়েছে, বুঝছিস, ওকে। বাকিরা এই সেম রাজিন বলছে বুঝছি। এরপর সৈয়দ এমডি রিজভি বলছে জয়না স্যার আপনাকে, আমাকে কি, আমাকে বুঝছো যে? আচ্ছা, পুষ্পিতা চৌধুরী বলতেছে তৃতীয়টা একটু বলেন। দেখো তৃতীয়টা কি, দেখো তৃতীয়টা বলছে যে উভয়, দেখো নিয়ম 10 অনুযায়ী তৃতীয় নম্বরে একটা মূর্তি বাদ পড়বে। সেটা কি নিয়ম 10টা কি, একটা আশ্র বাক্য বিশেষ হলে অপর আরেকটা আশ্র বাক্য কি হলে, নয়ত্বক হলে, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের সহানুমান নিয়ম 10, যেখানে একটা আশ্র বাক্য বিশেষ হলে আর আরেকটা আশ্র বাক্য কি হলে, নয়ত্বক হলে, সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। সেই হিসেবে যে আমাদের আই ই মূর্তি, দেখো আমাদের যে আই এবং ই মূর্তি, তা আমরা জানি আই হচ্ছে কি যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য আই, আর ই হচ্ছে কি যুক্তি বাক্য, নয়াত্মক যুক্তি বাক্য। সুতরাং আই এবং ই আমরা এখান থেকে কি করতে পারবো না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। সেজন্য আই এই মূর্তিটা নিয়ম 10 নম্বর নিয়ম অনুযায়ী কি পড়বে, বাদ পড়বে। তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে একটু দ্রুত বলেন, ইনশাল্লাহ বুঝাই দিব আর কি। একটু দ্রুত বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আজকে আমরা যতক্ষণ পড়লাম এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম আর কি ক্লাসে, যারা ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুনতাহা চৌধুরী বলছেন না স্যার, কোনটা বুঝো না, এটা একটু দ্রুত বলো। পুষ্পিতা চৌধুরী বুঝছি স্যার। মুনতাহা চৌধুরী কোনটা বুঝেন নাই, আপনি একটু দ্রুত বলেন, তাহলে আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আপনি কোনটা বুঝেন নাই। এস এম রাজিম বলছেন না স্যার, কি না স্যার, এটা একটু ক্লিয়ারলি বলেন। ক্লাস শেষ করবো আর কি, তাহা তাবাসসুম। আমরা যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে শেষ করবো আর কি। মুনতাহা চৌধুরী এবং এস এম রাজিম, আচ্ছা কোনো কোয়েশ্চেন নাই সেটা বুঝতে চাচ্ছেন। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে এতটুকু। আমরা আগামী ক্লাসে আমাদের যে 4টা মূর্তি আছে, অর্থাৎ যে 4টা সংস্থান আছে, সে 4টা সংস্থানে এই যে আমরা যে 8টা বৈধ মূর্তি পাইলাম, সে 8টা বৈধ মূর্তি থেকে আমাদের আরো
যাচাই করতে হবে আসলে এগুলো আরো বৈধ কিনা, সেটা আমরা আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমাদের মূর্তিটা কি হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ হয়ে যাবে। তো তোমরা আজকে যারা রেসপন্স করেছ, আনসার দিয়েছ এবং ক্লাস অ্যাক্টিভ ছিলা, সবাইকে আমার পক্ষ থেকে আচ্ছা আন্তরিক ধন্যবাদ। আশা করি তোমরা আগামী ক্লাসে, আমাদের আগামী সপ্তাহে ক্লাস হবে, সেখানে আমরা এরপর থেকে শুরু করব। অর্থাৎ আমাদের 4টি সংস্থানের মূর্তিগুলোকে আমরা আইডেন্টিফাই করব, আসলে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। তাহা তাবসুম বাকিগুলা পড়াবেন না স্যার? হ্যাঁ পড়াবো ইনশাল্লাহ। এগুলো আজকের ক্লাসে না, কিন্তু আজকের ক্লাসে লং টাইম হয়ে যাচ্ছে, আমাদের দীর্ঘ হয়ে যাচ্ছে 1 ঘন্টার বেশি, সেগুলো আজকের ক্লাসে না, আগামী ক্লাসে সেগুলো পড়াবো, আগামী সপ্তাহে আর কি। এগুলা 4টা বৈধ মূর্তিগুলা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা যারা পরীক্ষার্থী আছো 2026 সালের এবং 2027 সালের যারা পরীক্ষার্থী আছো, তোমাদের প্রতি অনুরোধ থাকবে একটু পড়ালেখা তোমরা একটু সিরিয়াস হও, এবং আমাদের ক্লাসগুলো ইউটিউবের মধ্যে দেওয়া আছে, যদি না বুঝে থাকো একটু দেখো, বারবার দেখো। আমাদের থেকে অফলাইনে এবং অনলাইনে 2 সিস্টেমে আমাদের থেকে বুঝে নিতে পারবা। কারণ তোমাদের পরীক্ষা যেহেতু সময় আর বেশি দিন নাই, কারণ তোমাদের একটু পরিশ্রম বেশি করতে হবে আগের তুলনায়। তো যুক্তিবিদ্যা তো এত বেশি কঠিনও না, আবার সহজও না। যদি আপনি পড়ে থাকেন, ভালো করে পড়েন, আশা করি ভালো একটি রেজাল্ট করবেন আর কি। আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন প্রতিদিন, আমাদের যে অন্যান্য বিষয়ে যে সাবজেক্টগুলোর ক্লাস হয় এগুলো যদি নিয়মিত করেন, আশা করি আপনাদের এইচএসসি পরীক্ষা যে সামনে অনুষ্ঠিত হবে সেখানে একটা ভালো রেজাল্ট আপনারা আশানুরূপ করতে পারবেন। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। ওকে, আসসালামু আলাইকুম।